একটা চাবি আর সাবানের জন্য যে মানুষের ভাগ্যে এত বড় পরিবর্তন আসতে পারে সেটা কিছুক্ষণের মধ্যেই কাহিনীতে জানতে পারবে। গল্পের শুরুতে বৃষ্টিবাদল দিনে একজন কন্ট্রাক্ট কিলার তার গাড়ির কাছে দাঁড়িয়ে কাউকে মারার পরিকল্পনা করছে। এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই একজন ভদ্রলোক স্যুটবুট পরে ওই গাড়ির পেছন দিয়ে যাচ্ছিল। এমন সময় ওই কিলার এক মুহূর্ত সময় নষ্ট না করে তার কাছে এসে একটা ছুরির মাধ্যমে তাকে প্রথমে তো হত্যা করে, তারপর সেখানে কোনো রকম ক্লু না রেখে লোকটিকে তার গাড়ির ডিকিতে ঢেলে ফেলে। এই সমস্ত কিছুর পর আমরা খুনির মুখ দেখতে পাই আর এর সাথে সাথে তার নাম জানতে পারি জ্যাক। পরের দিন সকাল আমরা আরও একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম হ্যারি। সে একজন গরিব ঘরের ছেলে। এখন সে একজন সিনেমার হিরো হতে চায়, কিন্তু বারবার তার জীবনের এই বিফলতা তাকে আজ এটা করতে বাধ্য করছে। হঠাৎ এমন সময় তার দরজায় ধাক্কা পড়ে, কিন্তু হ্যারি তার কোনো উত্তর দেয় না, কারণ সে জানে তার মালকিন তার কাছ থেকে বাকি ঘরের ভাড়াটা নিতে এসছে। চালাক মালকিনও ব্যাপারটা বুঝতে পারে যে হ্যারি ঘরের ভেতরে আছে, তাই সে চেঁচিয়ে বলে, আমি নুডলস নিয়ে এসেছি, খাবি না বুঝি? হ্যারি নুডলসের কথা শোনা মাত্রই তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে সে নিজেকে শেষ করার প্ল্যান ড্রপ করে দেয়। আর দরজা খোলা মাত্রই মালকিন দেখায় তার আসল রূপ। তুই কি ভেবেছিস আমি জানি না তুই ঘরের মধ্যে আছিস? আমি কাল পর্যন্ত দেখবো, কালকেও যদি তুই আমার ঘরের ভাড়া না দিস তাহলে ঘর থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেবো। ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে কতদিন স্নানও করিস না, এটা কি ঘর না কাচরা ফেলার জায়গা? এই সমস্ত কিছু শুনে হ্যারি একটা পাবলিক স্নানাগারে যায় নিজেকে পরিষ্কার করার জন্য, যেখানে তার পাশেই ছিল কাল রাতের সেই খুনি জ্যাক। লোকটির বেশভূষা, ঘড়ি, সমস্ত কিছু দেখে হ্যারি বুঝতে পারে লোকটি বেশ ধনী। যাই হোক, এর কিছুক্ষণ পর হ্যারি যখন স্নানের জন্য সাবান ব্যবহার করতে থাকে, হঠাৎ তার হাত থেকে সাবানটা স্লিপ করে বাথরুম থেকে বেরিয়ে যায় বাইরের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সাবান গিয়ে পড়ে জ্যাকের পায়ের নিচে। জ্যাক প্রচন্ড জোরে মেঝেতে তো আঘাত খাই, তার সাথে সাথে তার হাতে থাকা বাথরুমের লকারের চাবিটা গিয়ে পড়ে হ্যারির পায়ের কাছে। জ্যাকের এরকম অবস্থা দেখে হ্যারি যখন তার চাবিটা ফেরত দিতে যায়, হঠাৎ তার মাথায় ভর করে শয়তানি বুদ্ধি। চুপচাপ সে নিজের চাবিটার সঙ্গে জ্যাকের চাবিটাকে বদলে দেয়। জ্যাকের মাথায় চোট আসার কারণে কিছুক্ষণের মধ্যে সেখানে বেশ কিছু লোক আসে আর জ্যাককে নিয়ে যায় হসপিটালে। আর এদিকে হ্যারি সেই বদলে ফেলা চাবি নিয়ে পৌঁছায় জ্যাকের লকারে। সেখানে টাকা ভর্তি ওয়ালেট, দামি ঘড়ি, স্যুটবুট দেখে সে বেশ অবাক হয়। আর কতদিন থাকবে তার এই অভাবের জীবন? তাই বেশি কিছু না ভেবে ওই সমস্ত কিছু নিয়ে এসে বাইরে বেরিয়ে পড়ে। প্রথমেই হ্যারি তার মালকিনের কাছে গিয়ে সেই ওয়ালেট থেকে কিছু টাকা নিয়ে তার সমস্ত ভাড়া মিটিয়ে দেয়। এছাড়াও তার যেখানে যত বাকি ছিল তার সমস্তটাই সে ক্লিয়ার করে। আর সমস্ত কিছুর পর সে যখন জ্যাকের গাড়ির কাছে যায়, সে এক মুহূর্তের জন্য এটা ভাবতে থাকে সে কোনো স্বপ্ন দেখছে না তো। কিন্তু মানুষের বিবেক বলেও কিছু থাকে, তাই না? আর সেটাই এবার হ্যারির মধ্যেও কাজ করতে থাকে, যে কারণে জ্যাককে সমস্ত কিছু ফেরত দেওয়ার জন্য সে পৌঁছায় জ্যাককে ভর্তি করা সেই হসপিটালে। কিন্তু হ্যারি হসপিটালে গিয়ে দেখে জ্যাক বারবার তার নাম কেন নিচ্ছে। হ্যারি কিছুক্ষণের মধ্যে বুঝে যায় জ্যাকের মাথায় চোট আসার কারণে সে অতীতের সমস্ত কিছু ভুলে গেছে। আর তার হাতে থাকা ওই চাবির মাধ্যমে হসপিটালের লোকরা ওই বাথরুমের লকার থেকে সমস্ত ডিটেলস নিয়ে তাকে হ্যারি ভেবে বসে আছে। বিষয়টা বুঝতে পেরে হ্যারি ভয়ে সেখান থেকে আরো একবার জ্যাকের জিনিস ফেরত না নিয়ে চলে। সেদিন জ্যাকও যখন সুস্থ হয়ে ওঠে, হসপিটাল থেকে বেরোনোর সময় বুঝতে পারে হসপিটালের বিল দেওয়ার মতো তার কাছে একটা পয়সাও নেই। তখন সেখানে লিনা নামের এক প্যারামেডিক জ্যাককে এই অবস্থায় অসহায় মনে করে তার বিল জমা দিয়ে। লিনা ভাবে লোকটি অদ্ভুত, কিন্তু হয়তো মনের দিক দিয়ে খুব ভালো। সে কারণে লিনা হসপিটাল থেকে তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে যায়। আর যাওয়ার সময় কথোপকথনে লিনা যখন তার নাম আর বয়স শোনে, যেহেতু জ্যাকেরও এ বিষয়ে কিছু মনে নেই, তাই সে নিজের পকেট থেকে একটা কাগজ বের করে সেখানে দেখতে পায় তার বয়স 32। এটা শুনে লিনা তো অবাক হয়ই, তার সাথে সাথে সে নিজেও অবাক হয়। এরপর কাগজের ওই অ্যাড্রেস ধরে সে পৌঁছায় নিজের ঘরে, যেখানে ঘরের এরকম বাজে রকমের অবস্থা দেখে সে নিজেই কিছু বুঝে উঠতে পারে না। এসবের মধ্যে লিনার কাছেও হসপিটালের ওয়াকিটকিতে একটা অ্যাক্সিডেন্টের জন্য খবর আসায় তাকে সেখান থেকে চলে যেতে হয়। লিনাকে চলে যেতে দেখে জ্যাক একটু ইতস্তত বোধ করে, কারণ সে তার হয়ে জমা দেওয়া বিলটাও তাকে ফেরত দিতে পারল না। অন্যদিকে হ্যারি এবার জ্যাকের ঠিকানা ধরে পৌঁছায় তার ঘরের বাইরে। আর সেখানে গিয়ে সে বেশ অবাক হয় এই কারণে, সে বুঝেছিল লোকটি ধনী, কিন্তু এতটা ধনী সে বুঝে উঠতে পারেনি। ঘরের ভেতর সমস্ত জায়গায় ঘোরাঘুরির পর সে রিল্যাক্স হওয়ার জন্য যখন সামনে থাকা টিভিটা প্লে করে, টিভিতে কোনো চ্যানেল চালু না হয়ে একটা মেয়ের ঘরে লাগানো সিসিটিভির লাইভ ভিডিও চালু হয়।
এদিকে জ্যাকও নিজের ব্যাপারে আরও কিছু জানার জন্য যখন তার আশেপাশে থাকা সমস্ত ঘরে গিয়ে দরজায় নক করে, তাদের মধ্যে সবাই জ্যাককে জিনিসপত্র বিক্রেতা ভেবে তাড়িয়ে দেয়। জ্যাক এরকম ভাবে সবার কাছে শুনতে শুনতে যখন পাশে আরও একজন লোককে তার দিকে আসতে দেখতে পায়, লোকটি ছিল বিশেষ কোনো কারণে প্রচন্ড রেগে। আর এমন সময় জ্যাক তাকে কিছু জিজ্ঞাসা করতেই লোকটি যখন তার গায়ে হাত তুলতে যায়, জ্যাক মুহূর্তের মধ্যে নিজেকে ডিফেন্সের জন্য এমন কিছু মুভ করে যেটা দেখা মাত্র সে নিজেও বুঝতে পারে না কিভাবে করলো সে এটা। এর বেশ কিছুক্ষণ পর ওদিকে লিনা তার কাজ কমপ্লিট করে জ্যাককে আরো একবার দেখতে আসে। আসা মাত্রই দেখতে পায় জ্যাক মেঝেতে শুয়ে কোনো কারণে প্রচন্ড কাশছে। কারণ শোনায় জ্যাক তাকে জানায়, ঘরের বিভিন্ন জায়গায় সিগারেট পড়েছিল, তাই আমি ভাবলাম আমি হয়তো নিশ্চয়ই সিগারেট পান করি, কিন্তু সিগারেট টান দেওয়া মাত্রই আমার এরকম মনে হচ্ছিল যেন আগে কোনোদিন এটা আমি ছুঁয়েও দেখিনি। এবার দুজনের কথোপকথনের মধ্যে লিনার যখন চোখ যায় পাশেরই একটা দেওয়ালে, সে বুঝতে পারে লোকটি ছুরি চাকুতে বেশ এক্সপার্ট, যে কারণে লিনা লোকটিকে এবার তার আন্টির একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। প্রথমে তো ওই মহিলা এরকম একটা বয়স্ক লোককে তার রেস্টুরেন্টে রাখতেও চায় না, কিন্তু লিনার অনেক রিকোয়েস্টের পর সে তার আন্টিকে রাজি করিয়েই ফেলে। অন্যদিকে জ্যাকের ঘরে হ্যারি বিভিন্ন ধরনের পুলিশের, মিলিটারি জামা কাপড়, অনেক দেশের পাসপোর্ট, বিভিন্ন নামের আইডি কার্ড, আরও সেখানে বেশ দামি দামি মদ দেখতে পায়। লাইভ ভিডিওতে দেখা সেই মেয়েটির সমস্ত ডিটেলস একটা দেওয়ালে দেখতে পায়। মেয়েটির নাম অঞ্জু। এই সমস্ত কিছুর সাথে সাথে সেখানে থাকা ওয়াকি টকি আরো অনেক মোবাইল দেখে হ্যারি এটাই ভাবতে থাকে হয়তো লোকটি কোনো স্পেশাল গ্রেডের পুলিশ অফিসার, আর লোকটির এখনকার কাজ এই মেয়েটিকেই রক্ষা করা। তাই হ্যারি এবার ওই বিল্ডিং এর সমস্ত দরজায় গিয়ে অঞ্জু নামের মেয়েটিকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও হ্যারি যখন বিফল হয়ে আবার ঘরে ফিরে আসে, হ্যারি সেই টিভিতে মেয়েটিকে আজব আচরণ করতে দেখতে পায়, যেখানে মেয়েটি নিজের মাথাতে আঘাত লাগার নাটক করে মেঝেতে পড়ার প্র্যাকটিস করছে। আর এটা শুধু একবার না, বারবার সে করছে। এমন সময় তার বিল্ডিং এর উপর থেকে একটা আওয়াজ শুনে হ্যারি বুঝতে পারে মেয়েটি হয়তো বিল্ডিং এর উপরের তলাতেই থাকে। সঙ্গে সঙ্গে হ্যারি দেরি না করে সেখানে পৌঁছায় আর অঞ্জুর সাথে দেখা করে সে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু অঞ্জু তাকে একটা কথাও না বলে তার মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই যে তার চাকু চালানোর ট্যালেন্টের মাধ্যমে রেস্টুরেন্টে বেশ সুন্দর সুন্দর সাজানো ডিশ তৈরি করতে শিখে গেছে। আর তার এই নতুন নতুন ডেকোরেটিং এর কারণে রেস্টুরেন্টে বেশ ভিড়ও হতে শুরু করেছে। আর শুধু এইটুকুই না, লিনার সঙ্গেও তার বন্ধুত্ব অনেকটা গভীর হয়েছে। জ্যাকের এই কাজে লিনাও বেশ খুশি। আর লিনা যখন তাকে জানায় এভাবেই কাজ করতে থাকলে তুমি মাসের 25 তারিখে মাইনে পেয়ে যাবে, এই কথা শোনা মাত্রই লিনা তার ঘর থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে 25 দিন হতে আর কতদিন বাকি সেটা দেখার জন্য যখন ক্যালেন্ডারের কাছে পৌঁছায়, সে সেখানে কালকের ডেটে ছোট্ট ছোট্ট করে লেখা একটা জায়গার নাম দেখতে পায়। সে বুঝতে পারে কাল তার এই জায়গায় কোনো কারণে যেতে হবে। ঠিক সেরকমই পরের দিন সকাল হতেই জ্যাক যখন সেখানে পৌঁছায়, সেখানে অনেক লোকের মধ্যে সে নিজের নাম হ্যারি বলে সেও তাদের সঙ্গে একটা গাড়িতে উঠে পড়ে। কিন্তু জ্যাক এখনো পর্যন্ত জানে না সে যাচ্ছে কোথায়। কথোপকথনের মাধ্যমে এবার জ্যাক সেখানকারই লোকেদের মাধ্যমে জানতে পারে সবাই যাচ্ছে ফিল্মের জন্য অ্যাক্টিং করতে, কিন্তু অ্যাক্টিং ক্যারিয়ারে তার কোনো রকম প্র্যাকটিস না থাকার কারণে সেদিন জ্যাক সেখানে গিয়ে অনেক ভুল করে। এদিকে হ্যারিও অঞ্জুর পিছু করতে শুরু করেছে। অঞ্জু যেখানে যায় হ্যারিও সেখানে পৌঁছায় তার পিছু পিছু। আর আজ তার পিছু করতে করতে সে পৌঁছেছে একটা হসপিটালে। অঞ্জু তার মায়ের সঙ্গে দেখা করতে এসছে এখানে, কিন্তু সেখানে হঠাৎ একটা লোককে দেখে অঞ্জু এমন ভাবে তাড়াহুড়ো করতে থাকে, হ্যারি দেখা মাত্র এটা বুঝতে পারে অঞ্জুকে রক্ষা করার সময় এসে গেছে। লোকটিকে ভালো করে দেখতেই হ্যারিও এবার বুঝতে পারে সে আগেও এই লোকটিকে দেখেছে জ্যাকের ঘরের টানানো ওই দেওয়ালে। অঞ্জুর কিছু বোঝার আগেই হ্যারি তার হাত ধরে টানতে টানতে বাইরে এসে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। অন্যদিকে অ্যাক্টিং ক্যারিয়ারে আজকের কাজের জন্য সবাই যখন তার টাকা পায়, জ্যাক টাকা নেওয়ার সময় সেখান থেকে হ্যারির নামের পাশে তার বাবার নাম ঠিকানা দেখতে পায়। আর যেহেতু সে নিজেকেই এখন হ্যারি ভাবছে, তাই পুরনো স্মৃতি মনে করার জন্য ওই অ্যাড্রেস ধরে পৌঁছায় সে একটা সেলুনে। হ্যারির বাবা একজন নাপিত, আর ওই সময় সে দোকানে একজনের চুল কাটতে ব্যস্ত ছিল। আর এর সাথে সাথে সে নিজের আসল ছেলে হ্যারির অ্যাক্টিং ক্যারিয়ারের ব্যাপারে যখন কথাবার্তা বলে, ঠিক তখনই পেছন থেকে জ্যাক আসায় জ্যাক মনে করতে থাকে বাবা হয়তো তার ব্যাপারেই কথা বলছে, কিন্তু হ্যারির বাবা জ্যাককে একজন সাধারণ কাস্টমার মনে করে তাকে সেখানেই বসতে বলে। হ্যারির বাবা হ্যারির এই অ্যাক্টিং ক্যারিয়ারের অসফলতার কারণে বেশ অখুশি, কিন্তু এই সমস্ত কথা পেছন থেকে জ্যাক শুনে সে মনে মনে খুব দুঃখ পায় আর সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। জ্যাক এভাবে পুরো দিন ঘরের বাইরে থেকে রেস্টুরেন্টেও কাজে না যাওয়ায় লিনা আর তার আন্টি বেশ টেনশন করছে। আর তখনই সেখানে জ্যাক ফিরে লিনাকে ডেকে বলে, আমি আজ পুরো দিন খোঁজাখুঁজি করে আমার জীবনের অনেক কিছুই জানতে পেরেছি। আমি একজন অ্যাক্টর হতে চাই, তাই আমি আমার বাবার চোখের খুশি দেখার জন্য যত কষ্টই না করতে হোক আমি করব।
এদিকে হ্যারি অঞ্জুর ঘরের ক্যামেরা থেকে জানতে পারে অঞ্জু তার দরকারি সমস্ত জিনিস গুছিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। অত রাতে রাস্তার মাঝে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অঞ্জু আবারও তার ঘরে ফিরে এসে ক্যালেন্ডারের কাছে গিয়ে বলে, হয়তো আমিই ভুল, পরের বৃহস্পতিবারে আসবে হয়তো। কে আসবে আর কেন আসবে এরকম আমরা কিছুই এখান থেকে বুঝতে পারি না। তবে ওদিকে জ্যাক তার প্রাণপণে চেষ্টা করছে নিজেকে ইমপ্রুভ করে একজন ভালো অ্যাক্টর তৈরি করার। পরের দিন যখন সেই জায়গায় সে আরও একবার অ্যাক্টিং এর জন্য পৌঁছায়, সেখানে আসা কারোরই সেরকম ফাইটিং এ দক্ষতা না থাকার কারণে ডিরেক্টর জ্যাককে চুজ করে হিরোর বডিগার্ড হওয়ার জন্য। আর শুটিং শুরু হতেই যেখানে হিরো ফাইট করার কথা, সেখানে জ্যাক নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার ফাইটিং স্কিলের মাধ্যমে সে নিজেই সবার সঙ্গে লড়তে শুরু করে দেয়। যে কারণে হিরো রেগে টেগে সেই শুটিং বন্ধ করতে বললেও তার ফাইটিং স্কিল এতটাই রিয়েলিস্টিক ছিল যেটা ডিরেক্টরের খুব পছন্দ হয়। এভাবেই সময় কাটতে থাকে। আর পরের সপ্তাহে বৃহস্পতিবারে আরও একবার আমরা অঞ্জুকে দেখতে পাই ঘর থেকে সমস্ত জরুরি জিনিস নিয়ে সে রাস্তার মাঝে সেই জায়গায় গিয়ে অপেক্ষা করতে থাকে কারোর জন্য, কিন্তু আরও একবার তাকে নিরাশ হয়ে ঘরে ফিরে যেতে হয়। এদিকে জ্যাক নিয়মিত তার অ্যাক্টিং ক্যারিয়ারে ফোকাস করছে। আর এরকমই একদিন সেই সিরিজটা কন্টিনিউ করার জন্য ডিরেক্টর তাকে যখন একটা লম্বা চওড়া ডায়লগ দেয়, ক্যামেরা চালু হতেই জ্যাক সেই লম্বা লাইন মনে করতে না পারলেও সে মুখ দিয়ে শুধু এটুকুই বলে, তুমি খুনি। আর ভাগ্যবশত ডিরেক্টরের তার এই দুটো ওয়ার্ডই পছন্দ হয়ে যায়। আর সেদিনও সেটা একটা ফাইটিং সিন থাকায় জ্যাক তাতে এত ভালো পারফরমেন্স করে যে ডিরেক্টরের ধীরে ধীরে তাকে খুব পছন্দ হতে থাকে। আর শুধু এটুকুই না, তার শুটিং করা সিরিজ যখন রিলিজ হয়, জ্যাকের এই ন্যাচারাল ফাইটিং স্কিলের জন্য সে লোকের মাঝেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। যে কারণে তার কাজ করা এই আন্টির রেস্টুরেন্টেও জ্যাকের জন্য এখন বেশ ভিড় হতে থাকে। আর অন্যদিকে অনেক দিন ধরে অঞ্জুর পিছু করতে করতে হ্যারিও অঞ্জুকে পছন্দ করতে শুরু করেছে। তারা দুজনে একসঙ্গে সময় কাটায়, মুভি দেখে, আরো অনেক কিছু। পরের দিন সকাল আরও একবার জ্যাককে আমরা সিনেমার শুটিংয়ে দেখতে পাই। ওই সিরিজের ডিরেক্টরের কাছে হঠাৎ প্রডিউসার কল করে জানায় তার কাহিনীতে কিছু চেঞ্জ করতে, যেটা শোনা মাত্রই ডিরেক্টর বুঝতে পারে এই সমস্ত কর্মকাণ্ড সিরিজের হিরোর। সেই প্রডিউসারকে বলে এই সিরিজের কাহিনী চেঞ্জ করতে বলেছে, কারণ যেরকমটা চলছে এরকম চলতে থাকলে জ্যাক তার থেকে বেশি পপুলার না হয়ে যায়। আর সে কারণে ওই সিরিজে জ্যাকের কাহিনী এমনভাবে শেষ করে যেটা দেখে সমস্ত অডিয়েন্সরাও আফসোস করতে থাকে যে ওই শোতে জ্যাকের কাহিনী এমনভাবে কেন শেষ করল। ওদিকে জ্যাকের আসল বাড়িতে সে অনেক মোবাইলের মধ্যে একটা মোবাইল বেজে ওঠায়, সেটাকে হ্যারি এবার পিক করে। কলের ওপাশ থেকে তাকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে দেখা করো। হ্যারি জানে লোকটা পুলিশ অফিসার, তাই তার বসই হয়তো তাকে ডেকেছে। সে কারণে একটা চশমা মাস্ক পরে যাতে তাকে চিনতে না পারে ওইভাবেই সেখানে পৌঁছায় হ্যারি। সেখানে থাকা সমস্ত লোক তাকে এমনভাবে সম্মান দিতে থাকে যেটা দেখে বা শুনে হ্যারির আর বুঝতে বাকি থাকে না যে জ্যাক তার কাজে কতটা দক্ষ। কিন্তু তখনই ওপাশ থেকে একজন লোক তাকে বলে, আগের মাসের 25 তারিখে তোমার অঞ্জুকে মারার কথা ছিল, কিন্তু তুমি ওই কাজটা এখনো কমপ্লিট করোনি। তাই আমরা সবাই এখন চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই কাজটা কমপ্লিট করো, কারণ মেয়েটির এই ব্যাপারে কোনো সন্দেহ হয়ে গেলে আমরাই হয়তো কোনো প্রবলেমে পড়ে যাব। ওই সময় আমরা দেখতে পাই এই মিটিং এর সমস্ত কথোপকথন দূর থেকে এক সুটফুট পরা লোক গাড়ির মধ্যে বসেই সমস্ত কিছু দেখছিল আর শুনছিল। আর হ্যারি সেখান থেকে চলে যাওয়া মাত্রই ওই সুটফুট পরা লোকটির অর্ডারে একটা লোক এবার হ্যারির পিছু করতে শুরু করে। সেখান থেকে হ্যারি সোজাসুজি ঘরে ফিরে তার নিজেরই এতদিনের ভুল ধারণার জন্য রাগ হতে থাকে, কারণ এতদিন সে ভেবেছিল জ্যাক একজন পুলিশ অফিসার, সে যে একজন কন্ট্রাক্ট কিলার সে এতদিনও বুঝতে পারেনি। অন্যদিকে ওই দিন রাতে জ্যাককে আরও একবার আমরা সিনেমার শুটিংয়ে দেখতে পাই, যেখানে সিরিজের হিরো এবার অহংকারে এতটা জ্বলতে থাকে যে ওই দিন শুটিংয়ের সময় যেখানে জ্যাককে তাকে একটা মারার নাটক করতে হতো, সে নিজের রাগ মেটানোর জন্য সত্যি সত্যি জ্যাককে প্রচন্ড মারে। যেটা দেখা মাত্রই ডিরেক্টর তাড়াতাড়ি শুটিং থামিয়ে ছুটতে সেখানে আসে জ্যাককে দেখার জন্য। জ্যাক বোকার মতো হেসে বলে, আমার অ্যাক্টিং কি ঠিক ছিল? এইভাবেই বেশ কিছুদিন সময় কেটে যায়। আর এবারে হ্যারি একটা ইলেকট্রিক শক দেওয়া মেশিন নিয়ে জ্যাকের পিছু করতে থাকে। সে জানে জ্যাক একজন কন্ট্রাক্ট কিলার, তাই নিজের আত্মরক্ষার জন্য এটা তো রাখাই দরকার। কিন্তু পিছু করতে করতে জ্যাক একটা সময় বুঝে যায় অনেকক্ষণ কেউ একজন তাকে ফলো করছে। সিচুয়েশন এতটাই গম্ভীর হয়ে যায় যে হ্যারি তার হাতিয়ার বের করে তাকে অজ্ঞান করতো তার আগেই সামনে থেকে জ্যাক তাকে বলে, তুমি কি আমার কোনো ফ্যান? তোমার অটোগ্রাফ লাগবে তুমি সামনে থেকে এসে বলতে পারো, এরকম ভাবে পিছু করার কোনো দরকার নেই। যেটা শুনে হ্যারি বলে, হ্যাঁ আমি তোমার বিরাট বড় ফ্যান, আমার হাতিয়ারে তোমার অটোগ্রাফ দাও। জ্যাকও ঠিক তেমনটাই করে। জ্যাকের পপুলারিটির কারণে প্রডিউসার বলার পরেও ডিরেক্টর তাকে বের করতে চায় না, তাই জ্যাককে ধীরে ধীরে সে হিরোর ক্যারেক্টারে আনার জন্য
ওই সিনেমার হিরোইনের সঙ্গে তার একটা রোমান্টিক মোমেন্টের শুটিং করতে দেয়, কিন্তু তার সামনে এরকম একটা সুন্দরী মেয়ে, সেটার জন্য সে এতটাই নার্ভাস হয়ে পড়ে যে একটা লাইনও সে ঠিক করে তার চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। এদিকে লিনার সঙ্গেও তার বন্ধুত্ব বাড়ছে, তাই কথোপকথনের মধ্যে লিনাকে সে বলে ফেলে, তুমি কি আমাকে কিস শেখার জন্য সাহায্য করতে পারবে? কথাটা বলা মাত্রই জ্যাক নিজেই বুঝতে পারে সে কিছু বাজে কিছু বলে ফেলেছে, কিন্তু ওদিক থেকে লিনাও একটু লজ্জা পেলেও সেও তাতে রাজি হয়ে যায়। ওদিকে আরও একটা বৃহস্পতিবার হওয়ায় তার ঘর থেকে সমস্ত কিছু গুছিয়ে আরও একবার রাস্তার সেই জায়গায় গিয়ে কারোর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এবার সাহস করে হ্যারি তার সামনে গিয়ে তাকে বলে, আমি একজন পুলিশ অফিসার আর তোমার সুরক্ষার জন্যই আমাকে ঠিক করা হয়েছে, কিন্তু আমি ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি দেখছি প্রত্যেকটা বৃহস্পতিবার তুমি কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হও, কিন্তু আমি চাই তুমি আমাকে ছেড়ে যেও না এভাবে। এটা বলেই সে অঞ্জুকে জড়িয়ে ধরে। আর এই সমস্ত খবর চলে যায় সেই সুটবুট পরা বিজনেসম্যানের কাছে, কারণ সেদিন মিটিংয়ের পর হ্যারির পেছনে সে লোক লাগিয়েছিল। আর এসব দেখে সে এবার অর্ডার দেয়, এবার শুধু অঞ্জুকে না, ওর সাথে সাথে ওই ছেলেকেও তোমরা শেষ করে ফেলো। অন্যদিকে জ্যাকের জীবন এখন ভালোই চলছে, তাই সে তার সিনেমার শুটিং থেকে একটা দিন ছুটি করে লিনা সহ ওই রেস্টুরেন্টে সবাই মিলে তার আনন্দ ফুর্তি করার জন্য একটা পিকনিকে যায়। সেখানে আনন্দ ফুর্তির মধ্যে জ্যাক বুঝতে পারে তার আগের জীবনের কোনো কথা না মনে পড়লেও তার কোনো অসুবিধা নেই, কারণ এখন তার এই নতুন জীবন খুব পছন্দ হচ্ছে। ওই দিন পিকনিক থেকে ফেরার সময় সবাইকে তার বাড়ি পৌঁছে দিয়ে যখন জ্যাক আর লিনা তার ঘরের দিকে যেতে থাকে, তখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। গাড়িতে চলা রেডিওতে হঠাৎ এমন সময় একটা গান প্লে হয়, বৃষ্টি বাদল দিন, আর তার সাথে গাড়ির মধ্যে এই গান, যেটা শোনা মাত্রই জ্যাকের এবার তার অতীতের সমস্ত কথা মনে পড়ে যায়। সেদিনও এরকম একটা দিন ছিল, বৃষ্টির মধ্যে লোকজন চলা, তার হাতে কাউকে খুন করা আর তাকে ডিকিতে বন্দি করে ফেলা, এই সমস্ত কিছু তার পুরোপুরি পরিষ্কারভাবে মনে পড়তে থাকে। জ্যাক ঘরে ফিরেই এক মুহূর্ত সময় নষ্ট না করে সে সোজা পৌঁছায় তার ফ্ল্যাটে। তখন সেখানে হ্যারির সাথে সাথে ঘরের মধ্যে অঞ্জুও ছিল। কলিং বেলের আওয়াজ শুনে হ্যারি দরজা খোলা মাত্রই বুঝতে পারে জ্যাকের সমস্ত কিছু মনে পড়ে গেছে। যেহেতু হ্যারি এখন জানে জ্যাক একজন কন্ট্রাক্ট কিলার, তাই জ্যাককে আটকানোর সে অনেক চেষ্টা করে, কিন্তু জ্যাক ফাইটিং এ বেশ এক্সপার্ট, তাই হ্যারি যতই চেষ্টা করুক তার সঙ্গে কিছুতেই পেরে ওঠে না। হ্যারি চেঁচিয়ে অঞ্জুকে বলে, তুমি পালিয়ে যাও, না হলে এই লোকটা তোমাকে মেরে ফেলবে। এই কথা শুনে জ্যাক তাকে বলে, তুমি এতদিন ধরে আমার জায়গা নিয়ে বসে আছো, আর এসবের মধ্যে তুমি এটুকুই জানতে পেরেছো যে আমি একজন কন্ট্রাক্ট কিলার। আমি খুনের কন্ট্রাক্ট তো অবশ্যই নিই, কিন্তু যাকে মারতে হবে তার সঙ্গে দেখা করে আমি এমন একটা কন্ট্রাক্ট করি যাতে সে এই দেশ ছেড়ে পুরোপুরি পালিয়ে যায়, কারণ তাকে যদি আমি নাও মারি তার কন্ট্রাক্ট হয়তো অন্য কোনো কিলার পেয়ে যাবে। আর আমি সবাইকে একটা বাঁচার চান্স দিই, যে কারণে সবাই রাজিও হয়ে যায়। আর এভাবেই আমি সমস্ত কন্ট্রাক্ট কমপ্লিট করি। আর আমি শেষ কন্ট্রাক্ট অঞ্জুকে মারার জন্য পেয়েছিলাম, কারণ অঞ্জুর কাছে এমন একটা ড্রাইভ আছে যেটার ডেটা যদি লিক হয় তাহলে বিজনেসম্যানের ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই অঞ্জুকে আমি মরার নাটক করা শিখিয়ে বৃহস্পতিবারে রাস্তার সামনে এজন্যই আসতে বলেছিলাম, যাতে ওই রাতে অঞ্জুকে আমি একটা মিথ্যা নাটকের বাহানা করে এই দেশ থেকে দূরে কোথাও পাঠিয়ে দিতে পারি। কিন্তু অঞ্জু এখন জানায় আমি হ্যারিকে ছেড়ে কোথাও যেতে চাই না, কারণ আমি চলে গেলে ওরা এখন হ্যারিকে মেরে ফেলবে। ওরা সবাই হ্যারিকে দেখে ফেলেছে। তখন হ্যারি হতাশ হয়ে অঞ্জুকে বলে, আমার কথা ভেবো না অঞ্জু, আমি নিজেই একজন হতভাগা। আমার জীবন তো এমনিতেই বেকার, যাকে তার একমাত্র বাবা পর্যন্ত পছন্দ করে না, তাই এ জীবন থাকা আর না থাকা সমানই। এই কথা শুনে এবার জ্যাক তাকে বোঝায়, তুমি তোমার জীবনটাকে কোনোদিন ঠিক করে উপভোগই করতে পারোনি। তোমার লাইফে আমি বেশ কয়েক মাস ছিলাম, আর এখন আমি জানি তোমার বাবা তোমাকে নিয়ে কতটা চিন্তা করে। তাই এসব ডিমোটিভেট হওয়া বন্ধ করো, আর আমি একটা নতুন প্ল্যান বলছি, যেখানে আমরা তিনজনই মরার নাটক করব। আর আমাদের প্ল্যান যদি ঠিকঠাক ভাবে কমপ্লিট হয় তাহলে সবাই সবার লাইফে আবার নতুন করে শুরু করতে পারবো। কিন্তু এর জন্য কিন্তু আমাদের অ্যাক্টিং এমন ভাবে করতে হবে যেটার কোনো রিটেক নেই, কারণ একবার যদি ওরা বুঝতে পারে তাহলে আমাদের হয়তো নাটকে না, সত্যি সত্যি তিনজনের মধ্যে হবে। এই সমস্ত কিছুর পর জ্যাক লিনার কাছে শেষবারের মতো দেখা করার জন্য যায়, আর তাকে গিয়ে বলে, লিনা, আমার পুরনো জীবনের সমস্ত কিছু মনে পড়ে গেছে, আর তুমি আমার জন্য যত কিছু করেছো তার জন্য আমি সত্যিই থ্যাঙ্কফুল। আর এখন আমি এখান থেকে সবকিছু ছেড়ে যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে। এই কথা শুনে লিনা তাকে বলে, তোমার পুরনো জীবন নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তুমি একটাবারও আমার কথা ভাবলে না। তুমি এখন যেমন আছো, যেরকম ভাবে আছো, আমি সেটার সঙ্গেই তোমাকে নিয়ে বাঁচতে চাই। কিন্তু তারপরেও যদি তুমি চলে যেতে চাও তাহলে আমি তোমাকে থামাবো না জ্যাক। তোমার নিজে থেকে যদি মনে হয় তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। কিন্তু এই সব কিছু শোনার পরেও জ্যাক সেখান থেকে চলে যায়। আর জ্যাকের হঠাৎ এরকম আচার ব্যবহার দেখে
লিনা তার হসপিটালের অ্যাম্বুলেন্স নিয়ে তার পিছু করতে শুরু করে। জ্যাক সোজা সেই জায়গায় যায় যেখানে তারা তিনজনই আজ মরার নাটক করবে। সেখানে ওই বিজনেসম্যানরাও এসে অলরেডি বসে আছে। এবার শুরু হয় ওদের নাটক, যেখানে হ্যারি অঞ্জুর কাছে এসে বলে, তোমাকে ভালোবাসা, তোমার ক্লোজ হওয়াই সমস্ত কিছুই আমার নাটক ছিল, যাতে তুমি বিশ্বাস করে আমার সঙ্গে তুমি আজ এখানে আসতে পারো। আর এই বলেই সে সবার চোখের সামনে অঞ্জুকে ছুরি মেরে দেয়। অঞ্জুও বেশ সুন্দর মরার অ্যাক্টিং করে সেখানে লুটিয়ে পড়ে। আর হ্যারি তার কাছ থেকে পেন ড্রাইভ নিয়ে ছুড়ে দেয় ওই বিজনেসম্যানদের দিকে। আর যখনই সেখান থেকে একজন লোক সে ড্রাইভ ওঠাতে যায়, তখনই সেখানে চলে আসে জ্যাক। সব বিজনেসম্যান এখন এটাই ভাবতে থাকে যে নতুন করে আবার কে আসলো রে। আর এরা এখন কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে যে জ্যাকও তাদের কল করা আর একজন কিলার। কারণ প্রথমবার কন্ট্রাক্ট দেওয়া ওই লোকটি যখন অঞ্জুকে না মেরে অনেক লেট করছিল, তখন এই বিজনেসম্যানরা তাদের কন্ট্রাক্টে থাকা সমস্ত কন্ট্রাক্ট কিলারের কাছে মেসেজ করেছিল। আর তার মধ্যে তো অনেক মোবাইল জ্যাকেরই। এবার হ্যারি আর জ্যাক দুজনেই লড়াইয়ের নাটক শুরু করে। আর দুজনের এই অ্যাক্টিং বেশ চলছিল। এমন সময় সেখানে চলে আসে লিনা। জ্যাক যাতে অ্যাক্টিং এর মাঝে কোনো রকম প্রবলেম না হয়, লিনাকে একটা গালাগালি দিয়ে বসে, যেটা শোনা মাত্রই লিনা এবার রেগে জ্যাকের গায়ে হাত তোলার জন্য এগিয়ে আসে। কিন্তু জ্যাক তাকে ঠেলে একটা কোণার দিকে নিয়ে যেতে থাকে, যাতে সে ধীরে ধীরে বোঝাতে পারে যে সে যেরকমটা ভাবছে এরকম কিছুই না। কিন্তু লিনা তার কোনো কথাই শুনতে চায় না। আর এর মধ্যে তো জ্যাকের হাত থেকে সে নকল চাকুটাও পড়ে যায়। সিচুয়েশন খারাপ হতে দেখে জ্যাক ধীরে ধীরে ইশারা করে হ্যারিকে বোঝানোর চেষ্টা করে যে তোমার কাছে থাকা নকল চাকু বের করে তাড়াতাড়ি এই ড্রামা শেষ করো। হ্যারিও ব্যাপারটা বোঝা মাত্র এবার দেরি না করে নকল একটা ছুরি নিয়ে এগিয়ে এসে জ্যাকের পেটে ঢুকিয়ে দেয়। আর এইবার তাদের ফাইনাল প্ল্যান অঞ্জুর হাতে। অঞ্জুর সঙ্গে সঙ্গে তার হাতে থাকা একটা রিমোটের বটম চাপা মাত্রই ওই ওয়্যার হাউসের ওপর থেকে বড় একটা কন্টেনার এসে তাদের উপরে পড়ে। এই সমস্ত কিছু দূর থেকে বিজনেসম্যানগুলো দেখে একবার চেক করার জন্য আসে যে সত্যি সবাই মরে গেছে কি। জ্যাক তখনও চেষ্টা করছিল যাতে লিনা চুপ করে, সে পরে তাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। আর এবার জ্যাকের ফাইনাল প্ল্যান অনুযায়ী হ্যারি একটা লিভার টানার সঙ্গে সঙ্গে কন্টেনারের নিচে থেকে নকল লাল রং গড়িয়ে আসে, যেটা দেখে বাইরের বিজনেসম্যানরা এবার পুরোপুরি কনফার্ম হয় যে সত্যিই কেউ আর বেঁচে নেই। সবাই চলে গেছে বুঝতে পেরে হ্যারি ছুটে এসে এবার অঞ্জুকে জড়িয়ে ধরে। আর ওদিকে জ্যাক গিয়ে বসে এবার লিনার অ্যাম্বুলেন্সে, যেখানে জ্যাক তাকে বুঝিয়ে বলে, দেখো লিনা, বিষয় সেটা না, আমার বয়স 32 বছর না, আমার বয়স 45। এটা শুনে লিনা তাকে বলে, আমার আঙ্কেলও 45 বছর বয়স। কিন্তু কিছুই করার নেই, দুজন দুজনকে ভালোবেসেছে। আর বেশি কথা না বাড়িয়ে লিনা তাকে সোজা শুটিং এর সেই সেটে নিয়ে যায়, যেখানে জ্যাকের চলা সেই সিরিজের লাস্ট কিছু শুটিং বেঁচেছিল। আর এবার কোনো ফাইট সিন না, সিরিজের হিরোইনের সঙ্গে একটা রোমান্টিক সিন। জ্যাক সেই ডায়লগগুলো নিজের থেকে বানিয়ে এত সুন্দর করে বলে যে কথাগুলো বলছিল তো সে ওই সিরিজের হিরোইনকে, কিন্তু ওপাশ থেকে লিনা শুনে বুঝতে পারে ইনডাইরেক্টলি জ্যাক তাকেই কথাগুলো বলছে। কথাগুলো শুনে লিনাও খুশিতে হেসে পড়ে। আর এখানেই এই মুভির কাহিনী শেষ হলেও এর বেশ কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে জ্যাক কন্ট্রাক্ট কিলিং এর কাজ ছেড়ে সে একজন সাকসেসফুল অ্যাক্টর। আর তার কাছে একজন লোক এসে বলে, তোমার নতুন একজন হিরোর সঙ্গে কাজ করতে হবে, তুমি কি রাজি? আর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আমরা দেখতে পাই এই নতুন সাকসেসফুল হিরো আর কেউ না, হ্যারি। আর গল্পের পুরোপুরি শেষ এখানেই হয়। আশা করি কাহিনীটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরের গল্পে বেশ সুন্দর একটা কাহিনীর সঙ্গে। টাটা।